হুড়মুড়িয়ে কিছু একটা পড়ার শব্দে ঘুমের চটকাটা সহসা ভেঙে গেল বিশুডোমের। নারায়ণ, এই বেটা নারায়ণ, কি পড়ল রে? তার প্রশ্নের কোনো জবাব এলো না তার কাছে। খালি ভেসে এলো শীতের রাতে বয়ে চলা মৃদু বাতাসের শোঁ শোঁ শব্দটা। বড্ড রাগ হলো তার। আজ অনেক বিশ্বাস করে নারায়ণকে রাতে সবটা দেখার জিম্মা দিয়ে নিজে সবে একটু গাটা এলিয়েছে বিছানায়, আর তার মাঝেই এই কাণ্ড। না, এ ঢ্যামনা নিজেকে শোধরাবে না। কত করে বললাম, ওরে আর শরীরটা ভালো নেই, রাতটা দেখে নিস, সবে কালী পুজো কেটেছে, এই সময় শ্মশানে ওই ঢ্যামনা তান্ত্রিকগুলোর আসা যাওয়া বেড়ে যায়, তাই চোখ কান খোলা রেখে রাতটা একটু দেখে দিলে কাল থেকে তো আমি করে নিতাম। আর তোকে যে বেগার কাটাচ্ছি সেটাও তো না বাপ, হ্যাঁ? টাকা আর রাতে জেগে থাকার জন্য বোতলের ব্যবস্থা করেই তো দিয়েছিলাম। না দেখে। কথাটা বলতে বলতেই নিজের জায়গা ছেড়ে উঠে গেল বিশু। তারপরে খট করে একটা শব্দের সাথে শ্মশানের কিনারা ঘেঁষে বানানো ঘরের দরজাটা খুলে দিল সে। দরজাটা খুলে যেতেই এক রাশ শীতল হাওয়া নিমেষে স্পর্শ করল তাকে। সে তার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে হাতে একটা কাঠ জাতীয় কিছু ধরে ঘরের বাইরে বেরিয়ে এলো। নারায়ণ, নারায়ণ, এই হারামজাদা, কোথায় গেলি রে বেয়াক্কেলে কোথাকার? তুই আজ আয় একবার আমার সামনে দেখ, এই মরার খুলি ফাটানোর চালা কাঠ দিয়ে যদি না আজ তোর মাথাটা খুলেছি আমি। নারায়ণ, এই নারায়ণ। কথাগুলো বেশ জোরে জোরে বলতে বলতে এগিয়ে যাচ্ছিল সে শ্মশানের ভিতর দিকে। দূর থেকেই দেখা যাচ্ছে সেখানে পরপর 5টা চিতা সাজানো, যা দাউ দাউ করে চলে চলেছে নির্বিকার আঁধারের মাঝে। দেখো দেখো ব্যাটার কাণ্ড দেখো, জ্বালিয়ে দিয়ে চলে গিয়েছে। এবার যদি এরা উঠে বসে তখন। কথাটা বলতে বলতে চিতার একদম কাছে এসে দাঁড়ালো বিশু। ঠান্ডা হাওয়াতে চিতার ছাই উড়ে চলেছে বাতাসে, আর মাঝে মাঝে সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে আসছে শিয়াল এবং কুকুরের কান্না, আর তারই মাঝে মিশে আছে চিতার কাঠ ফাটার শব্দটা। কুলুকুলু শব্দে বয়ে চলা গঙ্গার জলের শব্দের সাথে মাছেদের খাবি খাওয়ার শব্দটা মিশে যাচ্ছে। আজ শরীরটা বেগতিক না হলে ওই অকর্মণ্যটাকে কখনোই রাতে থাকতে দিত না সে। চিতার কাছে দাঁড়িয়ে এই সবই ভাবছিল ঠিক এমন সময় এই মরাগুলোর এই একটা দোষ। কথাটা বলতে বলতে বিশু এগিয়ে গেল তার ডান দিকের পঞ্চম চিতাটার কাছে, যেটাতে জ্বলতে থাকা অজানা লাশটা চিতার জ্বলন্ত কাঠগুলোকে ঠেলে উঠে বসেছে চিতার উপরে। তার সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখায়। বিশু দাঁড়ালো সেটার কাছে, তারপরে নিজের হাতে ধরে থাকা পোড়া কাঠটা দিয়ে সজোরে একটা বাড়ি মারল জ্বলন্ত পিণ্ডটার ওপরে। কিছুটা নড়ে উঠে আবার চিতার মাঝে শুয়ে পড়ল সেটা, আর তার সাথেই চিতার কিছুটা কাঠ ছড়িয়ে পড়ল এদিক ওদিকে। নাও, আরো কাজ বেড়ে গেল। ভালো লাগে না সালা, এই শরীরে এতটা ধকল। বলতে বলতেই বিশু নিজের হাতে ধরে থাকা কাঠটা দিয়ে ছড়িয়ে থাকা জ্বলন্ত কাঠগুলোকে ঠেলে দিল চিতার দিকে, আর তারপরেই ধীরে ধীরে আবারও উঠে বসল সেই জ্বলন্ত লাশটা চিতার বুক ভেদ করে। তার মুখটা এবারে ঘুরে গিয়েছে বিশুর দিকে। মুখ এবং গায়ের চামড়া পুড়ে গলে চুড়ে গিয়েছে আপোষে। অগ্নিলিপ্ত চোয়ালের মাঝ দিয়ে দেখা যাচ্ছে দাঁতগুলো, কিন্তু কিছুটা অস্বাভাবিক, যেন সে প্রতিশোধ স্পৃহায় দাঁতগুলো পিষছে বিশুর দিকে তাকিয়ে। এতদিনে সে শ্মশানের মরাপুরি আসে, কিন্তু এমনটা তো আগে কখনো হয়নি তার সাথে। আগে তো একবার হাসির শব্দ শুনে থাকলেও এই ঘটনাটা হওয়ার কথা সে আগে কখনোই ভাবেনি। জ্বলন্ত মরাটা তার দিকে তাকিয়ে হাসছে,
করে একটা শব্দের সাথেই তার হাতের কাঠটা পড়ে গেল মাটির ওপরে, আর তার সাথেই মাটিতে প্রায় আছড়ে পড়ল সে নিজেও। বিছানা থেকে পড়ে যেতেই কিছুক্ষণ মেঝেতে বসে থেকে হাত পাটা ডলে নিয়ে সে উঠে দাঁড়ালো। তবে এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল? ওহ উফ, কি বিভৎস! কথাটা বলতে বলতেই ঘরে জ্বলতে থাকা জিরো পাওয়ারের আলোর মাঝে হাত বাড়িয়ে এক গ্লাস জল খেল সে। জলটা খেয়ে কিছুটা ধাতস্থ হতেই তার কানে এলো একটা আওয়াজ। ওম হ্রিম ক্রিম শ্রীম মহাবিদ্যে নমঃ। শব্দটা কানে আসতেই চোয়ালটা শক্ত হয়ে এলো তার। নির্ঘাতে বেটা নারায়ণটা নেই, বেটা কোথাও উল্টে পড়ে আছে, আর সেই সুবাদে কোনো তান্ত্রিক এসে ঢুকেছে শ্মশানে। কথাটা মাথায় আসতেই গায়ে একটা চাদর কোনো মতে জড়িয়ে নিয়ে ঘরের কোনায় রাখা চেলা কাঠটা হাতে নিয়ে সে বেরিয়ে এলো বাইরে। শ্মশানের প্রায় সমস্ত চিতায় নিভে গিয়েছে, জ্বলছে কেবল একটাই, সেটাও এখন নিব্ব নিব্ব ভাব। নিজের চারিদিকে একবার ভালো করে তাকিয়ে নিল সে। কোথাও কেউ নেই, তবু একটা ক্ষীণ আওয়াজ তার কানে এখনো আসছে। ওম হ্রিম ক্রিম শ্রীম মহাবিদ্যে নমঃ। গাটা একবার শিরশির করে উঠল তার। কেউ কি আছে যাকে সে দেখতে পাচ্ছে না? কথাটা ভাবতেই ঠান্ডা হাওয়ার একটা পরশে তার ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। কাউকে কি খুঁজছো বিশুডোম? খুব ঠান্ডা একটা স্বরে লম্বা একটা টানের সাথে প্রশ্নটা ভেসে এলো ঠিক তার পিছন থেকে। আওয়াজটা কানে আসতেই চকিতের ন্যায় নিজের পেছনে ফিরল সে, কিন্তু না, কেউই নেই সেখানে। খালি রয়েছে রাশি রাশি চিতার ছাই আর কুয়াশার আবরণ। কে কে তুমি? সামনে আসো, যদি সাহস থাকে সামনে আসো। কই, আমি যে সামনেই আছি তোমার। এবার আবার কথাটা এলো তার পিছন থেকে, আর তার সাথেই এক রাশ শীতল নিঃশ্বাস এসে ধাক্কা দিল তার ঘাড়ের উপরে। আবারও নিজের ঘাড়টা ঘোরালো সে পিছন দিকে, তবে এবারে সেই সাহসটা আর তার নেই। না, কেউই নেই তার পিছনে। কে কে তুমি? সামনে আসো, যদি সাহস থাকে সামনে আসো। আমি না হয় এলাম তোমার সামনে, কিন্তু আমি সামনে এলে তোমার সাহস কম পড়বে না তো বিশুডোম? না 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 না, সাহস থাকলে সামনে আসো। এবারের কথাটা দাঁতে দাঁত পিষে হাতের কাঠটা কিছুটা শক্ত করে চেপে ধরে বলে উঠল বিশু। বেশ, তবে আসছি তোমার সামনে। কথাটার পরেই একটা দমকা হাওয়া এসে আগুনের স্ফুলিঙ্গর সাথে সাথে কিছুটা ছাই মিশিয়ে দিল শ্মশানের বাতাসে। আর তারপরেই নিভে যাওয়া 5টা চিতার মধ্যে শোনা গেল এক অদ্ভুত কোলাহল, ঠিক যেন কেউ পুড়ে যাওয়া কাঠগুলো পেরিয়ে এগিয়ে আসছে বিশুর দিকে, অত্যন্ত ধীরে ধীরে। সে যতটা তার কাছে আসছে, বিশু এক পা করে পিছিয়ে যাচ্ছে নিজের স্থান থেকে। ঠিক কে যে এগিয়ে আসছে বিশুর দিকে তাকে সে কিছুতেই দেখতে পাচ্ছে না। খালি কানে ভেসে আসছে তার পদার্পণের বিকট শব্দটা। প্রতি পদে যেন চিতার কাঠ মচমচ করে ভেঙে যাচ্ছে, আর তার সঙ্গে মিশে আসছে একটা পোড়া গন্ধ, যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। বিশু আতঙ্কিত চোখে দেখল, যেদিকে চিতার ছাই আর পোড়া কাঠের স্তূপ ছিল, সেখান থেকে আবছা কুয়াশার আবরণ ভেদ করে কি যেন এগিয়ে আসছে তার দিকে একটা অস্পষ্ট কালো মূর্তি। মূর্তির আকৃতি মানুষের মতোই, কিন্তু তার সর্বাঙ্গে কোনো চাদর নেই, পোশাক নেই।
শুধু দাউ দাউ করে ওঠা আগুনের লেলিহান শিখা। কে কে তুমি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে বিশুডোম? মনে করে দেখো, আমি তোমার খুব পরিচিত। কথাটা কানে যেতেই বিশুর হাত থেকে চেলা কাঠটা ধপ করে মাটিতে পড়ে গেল। সেই প্রথম সে দেখল মূর্তিটার দু চোখে তীব্র আক্রোশ এবং প্রতিহিংসার আগুন জ্বলছে। পুড়ে গলে যাওয়া মুখের চামড়া ভেদ করে তার দাঁতগুলো যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠছে। সুধীর ওঝা খুব আড়ষ্টভাবে ধীরে ধীরে কথাগুলো বলল বিশু। মনে রেখেছ তবে? অবশ্য মনে রাখবে না কেন? সেদিন তুমি তো, তাই না বিশুডোম? না না না, আমি কিছুই করিনি, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি তো খালি। কথাটা বলতে গিয়েও বাক্যটা আটকে গেল বিশুর গলায়। সুধীর নিজের পুড়ে গলে যাওয়া হাতটা সজোরে টিপে ধরেছে বিশুর গলায়। তার চোখ যেন সেই চাপে ঠিকরে বেরিয়ে আসছে বাইরের দিকে। একটা অদ্ভুত কষ্ট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। কষ্ট হচ্ছে বুঝি বিশু? আচ্ছা, দিলাম তোমায় ছেড়ে। কথাটা বলে সে ছেড়ে দিল তাকে। ধপ করে একটা শব্দের সাথে মাটিতে আছড়ে পড়ল বিশুডোম। গলা চেপে ধরার কারণে হাঁসফাঁস করছে সে। মাটির ওপরে শুয়েই প্রাণপণে শ্বাস টানার চেষ্টা করছে বিশু। সেদিন কালী পুজোর রাতে যখন তুই আমায় ডেকে আনলি, মনে একটা সন্দেহ হয়েছিল, কিন্তু ছোটবেলার বন্ধু তুই আমার বিশু, তাই অবিশ্বাস করিনি তোকে। কিন্তু এই বিশ্বাসী যে আমার কাল হয়ে দাঁড়াবে তা বুঝিনি। তুই আমার ছেলেবেলার বন্ধু, আর সেই তুই আমাকে সঁপে এই তান্ত্রিকদের হাতে। নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিলাম তোকে আমি, আর তার প্রতিদান তুই এইভাবে দিলি। কথাটার সাথেই যেন সুধীরের চোখ ধক করে জ্বলে উঠল একরাশ আগুনে। যখন বুঝলি যে ওদের সাধনার জন্য আমি উপযুক্ত না, তখন কি করলি? আমার মাথায় মেরে আমাকে টেনে টেনে এখানে নিয়ে এসেছিলি, তাই না? হ্যাঁ বিশু, একবারও দেখলিও না যে বেঁচে আছি নাকি মরে গিয়েছি? এই তোর বন্ধুত্ব? হ্যাঁ, আমি তো তোর কথা কাউকে জানাবো না বলে কথা দিয়েছিলাম তোকে বিশু। তাও কেন এমন করলি বলতে পারিস? আমার আমার ভুল হয়ে গেছে সুধীর। আমাকে আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ভাই? হ্যাঁ ভাই? সেদিন এই ভয়ের কথা মনে পড়েনি তোর, যখন আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে টানতে টানতে এখানে এনেছিলি, আর তারপরে তুই আর তোর সাগরেদ মিলে ছুঁড়ে দিয়েছিলি আমাকে জ্বলন্ত চিতার মধ্যে? মনে পড়ে বিশু সেই রাতটা? গলাটা কেমন যেন শুকিয়ে আসে তার। একটা ভয়ে যেন শ্বাসনালীটা ভিতরে আটকে গিয়েছে তার। বিশু তখনও মাটিতে পড়ে হাঁসফাঁস করছে। এই মুহূর্তে তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। সেটা কি যন্ত্রণার নাকি অনুশোচনার তা সে নিজেও জানে না। আমি 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 ভয় পেয়েছিলাম সুধীর, ক্ষীণ স্বরে বলে উঠল বিশু। ওরা ওরা আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিল, বলেছিল যদি আমি তাদের কথা মতো তোকে ডানে দিই তবে তারাও আমার পরন শিয়রে এনে দাঁড় করাবে। আর আর ওই টাকার লোভ, আমি নিজেকে সামলাতে পারিনি ভাই, বিশ্বাস কর। আমি তোকে মারতে চাইনি, কিন্তু ওই সময় আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ভেবেছিলাম চিতার আগুনে হয়তো সব শেষ হয়ে যাবে, তাই হয়তো তোর কষ্টটা চোখে পড়েনি। হ্যাঁ, চোখে পড়েনি? আদতেও কি দেখতে চেয়েছিলি বিশু? ওই লেলিহান আগুনের মধ্যে পড়ে যখন চিৎকার করে উঠছিলাম, তখন তুই কি করেছিলি মনে নেই? কথাটা বলতে বলতে চিতার জ্বলন্ত একটা কাঠ তুলে নিল সে তার হাতে।
তারপরে নিজের কথাটা অসম্পূর্ণ রেখেই সেটা দিয়ে সজোরে আঘাত করল সে বিশুডোমের মুখের ওপরে। সে ছিটকে পড়ল কিছুটা দূরে, আর সুধীর তার কাছে এগিয়ে এসে বলে উঠল, এইভাবেই তো সেই রাতে আমাকেও চুপ করিয়ে দিয়েছিলি তুই, তাই না বিশু? তুই তুই আমায় শেষ করে দে সুধীর, মেরে ফেল, আমি আর পারছি না। বেড়ে ফেলবো? এত সহজে তোকে মুক্তি দেব না বিশু। এই শ্মশান তোর ঘর, তোর কর্মক্ষেত্র। তোকে এখানেই থাকতে হবে, থাকতে হবে আমার সাথে। আর দেখতে হবে কিভাবে সামান্য লোভে তুই তোর বন্ধুকে জীবন্ত পুড়িয়েছিলি। কথাটা বলে সুধীর তার শীতল দগ্ধ আঙুলগুলো দিয়ে বিশুর কপালটা স্পর্শ করল। বিশুর মনে হলো যেন কেউ তার মাথার ভিতরে বরফ দিয়ে চিড়ে দিল। একটা তীব্র যন্ত্রণার ঝলকানি খেলে গেল তার গোটা শরীরে, কিন্তু তার চোখ খোলা রইল, পলক সে ফেলতে পারল না। তারপর সুধীরের কণ্ঠস্বর পাল্টে গেল। সেটা একটা মানুষের কণ্ঠস্বর রইল না, বরং তার পরিবর্তে হয়ে উঠল শ্মশানের রাত পোড়া কাঠ আর শিয়ালের ডাকের এক অদ্ভুত মিশ্রণ। আজ থেকে তোর এই পাপের বোঝা তুই বহন করবি। তোকে কেউ দেখবে না, কেউ শুনবে না। তুই শুধু আমাকে দেখবি, আর আমি তোর সাথেই থাকবো। শ্মশানের প্রতিটা ছাইয়ের কোণায়, প্রতিটা পোড়া কাঠে তোর বন্ধু সুধীর ওঝা তোকে পাহারা দেবে। আর তুই এইভাবে দগ্ধে মরেও মরতে পারবি না, না পাবি না তুই মুক্তি। এরপরে সুধীরের মূর্তিটা ধীরে ধীরে আবছা হয়ে যেতে লাগলো। সে যেন কুয়াশার সাথে, চিতার ছায়ের সাথে মিশে যাচ্ছে। বিশু তখনও মাটিতে স্থির হয়ে শুয়ে আছে। তার চোখে পলক নেই। তার গলার কাছে জ্বলন্ত হাতের ছাপটা যেন আরো গভীর হয়ে উঠল। ধীরে ধীরে বিশুর কপাল থেকে সেই তীব্র শীতল অনুভূতিটা সরে গেল। সে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। তার সারা শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। সে শুধু স্থির হয়ে তাকিয়ে রইল নিভে আসা চিতার দিকে। দূর থেকে ভেসে এলো তার সহযোগী নারায়ণের চাপা গোঙানির শব্দ। বিশু এবার চেষ্টা করল নারায়ণকে ডাকতে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না, শুধু একটা চাপা গোঙানি। সে দেখল চিতার ছায়ের স্তূপ থেকে ভেসে আসছে সেই পরিচিত মন্ত্রটা। ওম হ্রিম ক্রিম শ্রীম মহাবিদ্যায় নমঃ। বিশু বুঝতে পারল আজ থেকে সেই শ্মশানের জীবন্ত প্রহরী। সে চাইলেও এই শ্মশান ছেড়ে আর কোথাও যেতে পারবে না, কারণ তার বন্ধু সুধীর ওঝা এক জ্বলন্ত প্রতিশোধ পরায়ণ রূপে এই শ্মশানের প্রতিটা কোণে তার সাথে মিশে গেছে।